ভানুসিংহের পত্রাবলী, লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, দেখো মেন পড়ে আসি। এক, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না। মনে হয় যেন ইট কাঠের একটা মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলছে। তার উপরে আবার আকাশ মেঘে লেপা, রাত্রির থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আচ্ছা, একটা জিনিস দেখো, আমাদের এখানে গ্রামগঞ্জে যেমন চারিদিকে গাছপালা, সবুজ ঠান্ডা পরিবেশ, তাই তো? কিন্তু কলকাতা দিকে কি চারিদিকে শুধু ঘর বাড়ি, গাছপালা প্রায় বলতে গেলে নেই। ঘর বাড়ি, রাস্তাঘাট, যানবাহন, গাড়ি ঘোড়াই বেশি, যেন সব যেন তোমাকে ঘিরে ধরছে, ঘিরে ফেলছে, তোমাকে শান্তি দেবে না, বরং এই গাছপালা, রাস্তাঘাটের যে গাড়ি ঘোড়ার হর্ন, এসবগুলো যেন তোমাকে আরও বেশি বিরক্ত করে তোলে। তারপর দেখো, শান্তিনিকেতনের মাঠে আসো। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলি যেন কথা কইতে চায়। আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছয় দিনুর ঘরে। এবার শান্তিনিকেতন কি? শান্তিনিকেতন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলায়। আমাদের এটা কি জেলা? আমাদের জেলাটার নাম কি? আমরা কোন জেলায় বাস করি? দক্ষিণ চব্বিশ পরগনা। তো আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় বাস করি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলায় বোলপুর নামক একটা জায়গায় শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। শান্তিনিকেতন বলতে এরকম পাঠশালা টাইপের। সেখানে কি হচ্ছে, প্রকৃতির মাঝখানে, গাছপালার মাঝখানে, ঘাসের মাঝখানে একটা জায়গা তৈরি করে সেখানে সবাই পড়াশোনা করতো। এরকম স্কুল বা কলেজের মতো বদ্ধ ঘরের মধ্যে কিন্তু না, পুরো প্রকৃতির কোলে বসে পড়াশোনা করতো সবাই। ঠিক আছে, সেই কথাই মনে করে মাটিতে বলতে ঘাসের উপরেই বসতো। তা এই কি মানে যেরকম বদ্ধ ঘরের মধ্যে আমরা যখন স্কুলে বসি দেখবে ক্লাসটা পুরো বদ্ধ না, চারিদিকে এই মানে চেয়ার টেবিল আর পুরো বন্ধ জায়গা, কিন্তু প্রকৃতির মাঝখানে পড়া মানে কি পুরো খোলা জায়গা, চারিদিকে পুরো মুক্ত, তাই তো? তো তিনি যখন কলকাতায় গেলেন রবি ঠাকুর, তখন তার মনে মনে সেই শান্তিনিকেতনের কথাটা বেশি করে মনে আসছে যে আমি কেমন প্রকৃতির মাঝখানে থাকতাম আর এই জায়গাটা যেন আমাকে গিলে ফেলছে। তারপর দেখো, আর এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে যায়। কোথায় তার নৃত্য, কোথায় তার গান, কোথায় তার সবুজ রঙের উত্তরীয়, কোথায় তার পূবে বাতাসের উড়ে পড়া জটাজল। মানে কি বলছেন, নববর্ষা মানে যে বর্ষাকালটা যখন শুরু হয় আমাদের এখানে কি হয়, চারিদিকে সবুজ ঘাসপালায় গাছপাতায় ভরে যায়। তো সবাই মনের আনন্দে চাষিরা নাচ গান করতো। বর্ষাকাল হলে কি হয়, ওদের মনে আনন্দ হয়, কারণ ধানের জন্য যে জল সেটা পেয়ে যাবে, চাষবাসের জন্য জল। এখন না হয় নানা রকম ট্র্যাক্টর বা তোমার ওই মোটর, বিভিন্ন জায়গাতে জল দেওয়ারও নানা রকম ব্যবস্থা হয়েছে, কিন্তু তখন তো এত যন্ত্র ছিল না। তখন চাষের জল বলতে ওই বৃষ্টির জলটাই বোঝাতো। ফলে যখন বৃষ্টির জলটা খরা হলে কি হবে, কোনো ফসল চাষ হবে না। যদি বৃষ্টি না হয় সব মাঠ জমি শুকিয়ে যাবে, চাষবাস হবে না, চাষিরা হাহাকার করবে। কিন্তু যেই বৃষ্টি নামছে ওদের মনটা যেন আনন্দে ভরে উঠেছে, যাক এবার আমার ফসলটা জল পেয়ে অনেক সুন্দর হয়ে উঠবে, তাই তো? সেটাই বলছে। তাই জন্য কি করে গ্রামের বউরা বাচ্চারা নাচ গান করতো বর্ষা আসলে, বর্ষাকাল শুরু হলে। কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপারই নেই, নাচ গান তো দূরে যায়, এমনকি সবুজ গাছপালায় যে চারপাশটা ভরে উঠবে সে সুযোগও নেই। মানে সেখানে গাছপালা নেই, চারিদিকে শুধু রাস্তা, গাড়ি ঘোড়া, ঘর বাড়ি, গাছপালার কোনো নামমাত্র নেই। কথা হচ্ছে এবার শ্রাবণ মাসে 8 বছরের মতো কলকাতায় বর্ষামঙ্গল গান হবে। কিন্তু যে গান শান্তিনিকেতনের মাঠে তৈরি সে গান কি কলকাতা শহরের হাটে জমবে? এখানে অনুরোধে পড়ে কখনো কখনো আমার নতুন বর্ষার গান গাইতে হয়েছে, কিন্তু এখানকার বৈঠকখানায় সেই গানের সুর ঠিক মতো বাজে না। তোমাদের ওখানে এতদিনে বোধহয় বর্ষা নেমেছে, অতএব তোমার নতুন শেখা বর্ষার গান কখনো কখনো গুনগুন স্বরে গাইতে পারবে, কখনো বা এসরাজে বাজিয়ে তুলবে। তুমি যাওয়ার পর আরও কিছু কিছু নতুন গান আমার সেই খাতায় জমে উঠেছে, কলকাতায় না এলে আরও জমতো। এদিকে দিনুবাবুও দাঁত তোলবার জন্য 2-3 দিন হলো কলকাতায় এসেছেন। আষাঢ় মাসের বর্ষাকে এই শহরে যেমন মানায় না, দিনুবাবুকেও তেমনি। আজ সকালেই সে পালাবে স্থির করেছে। দেখো তারিখ দিয়েছে ইতি 29 আষাঢ় 1329 সালে 29 আষাঢ়ে তিনি এই চিঠিটা লিখেছিলেন। তাহলে তিনি যেহেতু কলকাতায় আছেন, তাহলে তিনি তার বাড়িতে হোক কি তার প্রিয়জনের কাছে এই চিঠিটা লিখেছিলেন। কলকাতার শহরে থেকে তার যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই সম্পর্কে তিনি এই চিঠিটা লিখেছেন। আর কি বলছেন যে আমাদের ওখানে থাকলে শান্তিনিকেতন, অথবা ওনার বাড়ি হচ্ছে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তিনি কি বলছেন, বিশেষ করে যদি শান্তিনিকেতনে আমি থাকতাম, এই সময় চারিদিকে বর্ষায় সবুজ হয়ে থাকতো। আর আমি যে উনি জানো রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গান রচনা করেছেন, তিনি কি বলছেন যে বর্ষাকালে আমি ওখানে থাকলে আমি এরকম আরও সুন্দর সুন্দর অনেক গান তৈরি করতাম। আর গানগুলো জমে উঠতো, গান শুধু লেখার জন্য নয়, তিনি কিন্তু সেগুলো গাইতেন। ঠিক আছে, তাহলে সেই গানের আসলে সমস্ত পরিবেশ জমে উঠতো। কিন্তু এখানে কলকাতা শহরে তার গান যেন জমছে না। তিনি বলছেন আমি যদি শান্তিনিকেতনের ওখানে থাকতাম তাহলে হয়তো আরও নতুন নতুন অনেক গান আমি তৈরি করতে পারতাম। আর এখানে কি তিনি যাকে চিঠি লিখেছেন সে কিন্তু কলকাতা থেকে চলে গেছে, কিন্তু দিনু নামে একটা লোক, দিনুবাবু, তিনি আবার কলকাতায় এসেছেন এই রবি ঠাকুরের কাছে। কিসের জন্য? তিনি ডাক্তার দেখানোর জন্য কি ওই দাঁত তোলবার জন্য এসেছেন। তিনি আসার পর কিন্তু কলকাতা শহরে তিনি যেন থাকতে পারছেন না। দেখবে যারা গ্রাম পরিবেশে সবুজ ঠান্ডা প্রকৃতির মধ্যে থেকে অবস্থা, তারা কলকাতায় গেলে যেন দম বন্ধ লাগে, চারিদিকে গাড়ি ঘোড়া হর্ন, এরকম নোংরা পরিবেশ অপছন্দটা লাগে। আর এমনি কলকাতায় গরমটা ওটা বেশি পড়ে, তো এইসব কারণে যেন তার দম বন্ধ হয়ে আসছে। দিনুবাবু বলছেন আমি পালাতে পারলে বাঁচি। তিনি স্থির করেছেন তিনি আজ সকালেই বাড়ি চলে যাবেন, কিন্তু রবি ঠাকুর তার কাজের জন্য তাকে থাকতে হচ্ছে বা থাকতে হবে। তারপর দেখো 2 নম্বর, আত্রাই নামক একটি নদীর উপর বোটে করে ভেসে চলেছি। বর্ষার মেঘ ঘন হয়ে আকাশ আচ্ছন্ন করেছে, একটু ঝোড়ো বাতাসের মতো বইছে, পাল তুলে দিয়েছে। নদী কুলে কুলে পরিপূর্ণ, স্রোত খরতরু, দলে দলে শৈবাল ভেসে আসছে। পল্লীর আঙিনার কাছ পর্যন্ত জল উঠেছে। ঘন বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। মাঝে মাঝে নদীর তীরে তীরে কাঁচা ধানের খেতে জল উঠেছে। কচি ধানের মাথা জলের ওপর জেগে আছে। 2 তটে স্তরে স্তরে সবুজ রঙের ঘনিমা ফুলে ফুলে উঠেছে। তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে। সমস্তটার উপর বাদল ছায়ানের চিহ্ন। বৃষ্টি নেমে এলো। দূরে মেঘের ফাঁক দিয়ে সূর্যাস্তের একটা লান আভা এই বৃষ্টিধারার আবেগের উপর যেন সান্ত্বনার ক্ষীণ প্রয়াসের মতো এসে পড়েছে।
আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকা নেই। এই জলস্থল আকাশের ছায়াবিষ্ট নিবৃত শ্যামলতার সঙ্গে মিল করে একটি গান তৈরি করতে ইচ্ছে করছে, কিন্তু হয়তো হয়ে উঠবে না। আমার দু চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চাই। খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। অনেক দিন বোলপুরে শুকনো ডাঙায় কাটিয়ে এসেছি। এখন এই নদীর ওপর এসে মনে হচ্ছে পৃথিবীর যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে। নদী আমি ভারী ভালোবাসি, আর ভালোবাসি আকাশ। নদীতে আকাশের চমৎকার মিলন, রঙে রঙে আলোয় ছায়ায়, ঠিক যেন আকাশের প্রতিধ্বনির মতো। আকাশ পৃথিবীতে আর কোথাও আপনার সাড়া পায় না এই জলের ওপর ছাড়া। আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যাব মনে করে ভালো লাগছে না। ইতি শ্রাবণ 1329। তাহলে দেখো, আগে যে চিঠিটা বললে ওটা আষাঢ় মাসের চিঠি, আর সেকেন্ডে 2 নম্বরে যে চিঠিটা বললে ওটা হচ্ছে শ্রাবণ মাসের চিঠি। ঠিক আছে, এটা হচ্ছে তিনি কলকাতা থেকে একবার ফিরেছেন আষাঢ় মাসে 29 তো লাস্ট চিঠি। কলকাতা থেকে তিনি অলরেডি একবার ফিরে এসেছেন, এসে আত্রাই নদীতে বোট করে চলছেন, তাই তো? সেই নদীতে বোট চলাটা তিনি অনেক সুন্দরভাবে অনুভব করছেন, কারণ নদীতে তার বোট ছাড়া আর কোনো জাহাজ বা কোনো জাহাজ নেই, মানে কি দূষণ নেই, কোনো বোট নেই, আর কোনো কিছুই নেই, শুধু তারটাই আছে ফাঁকা জায়গায়। তিনি মনে মনে চাইছেন যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে বসে আমি একটু গান রচনা করি, তাই তো? কিন্তু তিনি তা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ চারপাশে প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর যে তিনি খাতার দিকে চোখ রেখে থাকতে পারছেন না। খাতার দিকে লিখতে গেলে কী করতে হবে? খাতার দিকে চোখ রেখে এরকম গানটা লিখতে হবে, কিন্তু এতটা সুন্দর বোটের চারপাশে নদী থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশের দৃশ্য এতটাই সুন্দর, তিনি হাঁ করে মুগ্ধ হয়ে শুধু এভাবে দেখেই যাচ্ছেন। তিনি লেখার মতো মানে ক্ষমতা পাচ্ছেন না, চোখ সরাতেই পাচ্ছেন না। সেটাই তিনি বলছেন যে আমাকে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জিনিস ফেলে আমাকে আবার কলকাতা যেতে হবে, এটা ভেবেই যেন আমার মনটা কেমন একটা খারাপ লাগছে। তিনি নদী ভালোবাসেন, আকাশও ভালোবাসেন। আর আকাশ তার মতে কি শান্তিনিকেতনের ওখানে তিনি ডাঙায় কাটিয়ে এসেছেন। ঠিক আছে, শান্তিনিকেতনের কাছাকাছি কোনো নদী নেই। আমরা গেছিলাম বীরভূম বোলপুরে, তো সেখানে যেন মাটিগুলো একটু রাঙা মাটির মতো, লাল লাল টাইপের, বুঝলে? আর কাছাকাছির মধ্যে সেরকম নদীও নেই। তো তিনি এই বোটের ওপরে এই নদীতে গিয়ে তিনি যেন একটা মনে শান্তি পাচ্ছেন। দীর্ঘদিন তিনি শান্তিনিকেতনে ছিলেন শুকনো ডাঙায়, কিন্তু এই প্রথম জলের কাছে এসে অনেকদিন পর তার মনটা যেন আনন্দে নেচে উঠলো। তিনি বুঝতে পারলেন যে আকাশের ডাক এই নদী যেন ভালোভাবে বুঝতে পারে, আকাশের মনের কথা নদীটাই বুঝতে পারে, কারণ আকাশ থেকেও জল পড়ে, নদীর মধ্যেও সেই জল পুঞ্জীভূত হয়ে পড়ে। এমন তো নয় যে আকাশ থেকে মাটি পড়ে সেই মাটি এখানে জমছে, এরকম তো হয় না। তাহলে মাটির থেকে জলের সঙ্গে আকাশের কিন্তু ঘনিষ্ঠতা অনেক বেশি, সান্নিধ্য অনেক বেশি। ঠিক আছে, প্রশ্ন উত্তরে আসো। একটা পেন দাও, পেন বা পেন্সিল যাই কিছু। তুমি ওই বইটা ওকে দাও না, তোমরা দুজন এই দিকে বসো। দেখো বলছে বর্ষা মঙ্গল কোন মাসে অনুষ্ঠিত হয়? আষাঢ়, অগ্রহায়ণ না শ্রাবণ? আষাঢ় মাসে, কারণ তিনি এই চিঠিটা লিখেছেন দেখো আষাঢ় মাসে। ঠিক আছে, আর সেখানে তিনি নববর্ষের কথা বলেছেন, তাহলে বর্ষা মঙ্গল আষাঢ় মাসে হয়। অগ্রহায়ণ তো হবেই না, কারণ অগ্রহায়ণ তখন বর্ষাকাল শুরু হয়নি, তাহলে আষাঢ়। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত? বীরভূম জেলায়, যেমন বললাম বীরভূমের বোলপুর। ঠিক আছে, কবি কোন নদীর ওপর বোটে ভেসে চলেছেন? না, কি বলেছিলাম? আত্রাই নদী বলেছিলাম। দেখো চিঠির প্রথমেই এখানে আছে যে আত্রাই নদীতে। 2 নম্বর চিঠির ওখানে দেখো আত্রাই বলে লেখা আছে। তাহলে আত্রায়ে ঠিক করো। পৃথিবীর মনের কথাটি কবি শুনতে পান কিসের ওপর? জলের ওপর, নদীর ওপর না মাটির ওপর? নদীর ওপরেই আছে না জলের উপরে আছে? এবার খেয়াল করো তো। হ্যাঁ, নদীর ওপর। এখন এই নদীর ওপর এসে মনে হচ্ছে পৃথিবীর যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে, নদীর ওপর। গুড। তারপর বলছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি পত্র সাহিত্যের উদাহরণ। শেষের কবিতাও না, গীতাঞ্জলিও না, ছিন্নপত্র। ছিন্নপত্রটা মার্ক করো, ছিন্নপত্র। আর একটা হচ্ছে এই ভানু সিংহের পত্রাবলী। আচ্ছা, এবার 2 এর দাগের কোশ্চেনগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তোমরা ভালো করে শুনে নাও, দিয়ে এক্ষুনি আমাকে লিখে দেখাবে, ওই জন্য ভালো করে প্রত্যেকটা কোশ্চেন আনসার শোনো। 2 এর 1 বলো, কোশ্চেনটা কি বলছে? তাহলে তিনি কলকাতা শহরটা মোটেই পছন্দ করছেন না। এই অপছন্দের কারণ কি বলেছিলাম? তিনি গ্রামের প্রাকৃতিক পরিবেশে যে গাছপালা পেতেন সেটা তিনি পাচ্ছেন না। তাকে মনে হচ্ছে না এই গাছপালা মানে ঘর বাড়ি রাস্তাঘাট বড় বড় বিল্ডিং সবজন তাকে গিলে খেতে আসছে, সব ঘিরে পুরো মানে চলার মতো মানুষের জায়গা দিচ্ছে না, ফাঁকা রাস্তা তিনি পাচ্ছেন না। তারপরে 2 এর 2 বলো, জোরে বলো। সে গান কলকাতা শহরের হাটে জমবে না কেন? কবির এমন ভাবনা কেন? আচ্ছা, কোন গানের কথা বলা হয়েছে আগে বলো তো? কোন গানের কথা বলা হয়েছে? তিনি কি বলছিলেন? বর্ষার গান। তিনি বাড়িতে থাকলে বা শান্তিনিকেতনে থাকলে তিনি বর্ষার গান রচনা করতেন। তাহলে কোন গানের কথা বলা হয়েছে? বর্ষার গানের কথা। সে গান কলকাতা শহরে জমবে না কেন? কোনো প্রাকৃতিক পরিবেশ নেই, তাই তো? বর্ষাটা প্রাকৃতিক পরিবেশেই সুন্দরভাবে বোঝা যায়, ফুটে ওঠে যখন গাছপালা ছোটো ছোটো ঘাস গাছপাতায় ভরে ওঠে, বর্ষাকালে প্রাকৃতিক মানে সবুজ হয়ে ওঠে, তখনই কিন্তু বর্ষাটা আরও বেশি করে অনুভব হয়। কিন্তু শহরের মাঝখানে কোনো কিছু মনেই হচ্ছে না যে বর্ষাকাল হচ্ছে না হচ্ছে। তো সেই জন্যই বলছি কি এখানে জমবে না, কারণ এখানে সেরকম প্রাকৃতিক পরিবেশ নেই। বর্ষার সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশেই দেখা যায়, বোঝা যায়, সেটা অনুভব করার মতো এখানে কোনো প্রাকৃতিক সৌন্দর্য নেই। 3এরটা ওই তার সঙ্গে কবির সঙ্গে যে এখানে এসেছিলেন কলকাতায়, তিনি তো আবার বাড়ি চলে গেলেন, তার উদ্দেশ্যে তিনি বলেছেন। এক কথা বলবে কবির যে সঙ্গী ছিল তার উদ্দেশ্যে বলেছেন। আর কোন জায়গার কথা বলা হয়েছে? শান্তিনিকেতনের ওখানে। শান্তিনিকেতন এতক্ষণ বর্ষা নেমে সুন্দর পরিবেশ সৃষ্টি হওয়ার কথা, সেটাই বলছেন তিনি। তারপর 4টা শান্তিনিকেতনের বৃষ্টি নামে তখন কবির কেমন অনুভূতি হয়? বলো, কেমন হয়? শান্তিনিকেতনে যখন বৃষ্টি নামে তখন কী হয়? কেমন অনুভূতি হয় তার? কেমন অনুভূতি হয়? বর্ষা এই এখানেই আছে, একটু বানিয়ে লিখলেও হয়ে যাবে। গুনগুন স্বরে গান গাইতে ইচ্ছে হয়, এসরাজ বাজিয়ে সেটাকে আরও সুন্দর করে ফুটিয়ে তুলতে ইচ্ছে হয়। কবির মনে একটা শান্তির কোলে পাশে। 5এরটা বলো।
আজ সকালে সে পালাবে স্টেট করেছে আজ বলতে যে দিনটির কথা বলা হয়েছে তার সার কার কথা বলা হয়েছে সে কোথায় পালাবে এবং কেন। আচ্ছা, তাহলে আজ বলতে যে দিনটার কথা বলা হয়েছে, যে চিঠি লিখেছে, দেখো তারিখ লেখা আছে তোমাদের 29 আষাঢ় মনে হয়, 1329, ওটা লিখবে, ওই সালের বা ওই তারিখের কথা বলা হয়েছে। আর কি বলছে যে সে বলতে কার কথা বলেছে? দিনুবাবুর কথা না? সে কোথায় পালাবে এবং কেন? সে তার বাড়ি ফিরে যাবে, কলকাতা থেকে তার বাড়ি গ্রামে ফিরে যাবে। কেন পালাবে? কারণ কলকাতায় সে থাকতে পারছে না, দম বন্ধ লাগছে, তাই তো? সাইডটা সমস্যা উপর বাদল সাহায্যের ছায়া কবি চোখ দিয়ে দেখে ওই সমস্যার বর্ণনা দাও। আচ্ছা, মানে কি বলছে এটা হচ্ছে সেই 2 নম্বর চিঠিটা আছে। কি বলছেন যে ওই বর্ষায় মানে তিনি যখন ওই নদীতে বোটের ওপর আসেন, তখন নদীর দুপাশ বলতে চারপাশের যে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য, সেটা যেন তার মনে খুব সুন্দর একটা প্রভাব ফেলছে, সেই বর্ণনাটাই দিতে হবে। এখানে দেখো লেখা আছে, এই নদী কূলে পরিপূর্ণ থেকে আর ব্যস্ত হয়ে চলছে এই পর্যন্ত, এতগুলো আছে, তোমরা এর মধ্যে যতটুকু পারবে বানিয়ে লিখতে পারো। নদী কূলে পরিপূর্ণ, স্রোত খরতর, দলে দলে শৈবাল ভেসে আসছে, পল্লীর আঙিনার কাছ পর্যন্ত জল উঠেছে, ঘন বাঁশের ঝাড়, আম, কাঁঠাল, তেঁতুল, কুল, শিমুল নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছেন। মাঝে মাঝে নদীর তীরে কাঁচা ধানের খেতে জল উঠেছে, কাঁচা ধানের মাথা জলের উপর জেগে আছে। 2 তটে স্তরে স্তরে সবুজ রঙের ঘনিমা ফুলে 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 উঠেছে। তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে। এতগুলো আছে, এর মধ্যে যতটুকু মনে থাকবে লিখে ফেলবে। 7টা বলো। কলকাতায় না এলে আরও জমতো। কি জমতো? বর্ষার গান। কবির কলকাতায় আসার সঙ্গে তা না জমে ওটা সম্পর্ক কী? কারণ তিনি গ্রামে যখন থাকতেন তখন প্রাকৃতিক পরিবেশের মধ্যে বর্ষার দৃশ্য থেকে তার মনে এমনি থেকেই গান তৈরি হতো, কিন্তু কলকাতায় এসে ইট কাঠ পাথরের দেশে এসে তার যেন মনে অনুভূতিই আসছে না বর্ষার বলতে। তিনি সেটা লিখবেন, গানটা লিখবেন কীভাবে? তারপর আর লাস্ট 8টা বলো। সময় নেই। কোন সময়ের কথা বলা হয়েছে? খাতার দিকে চোখ রাখবো, সময় নেই কেন? বলো কোন সময়ের কথা বলেছে? যখন তিনি নদীতে আর্দ্রানিতে বোটের ওপর ছিলেন, তাই তো? আচ্ছা, খাতার দিকে চোখ রাখবো, সময় নেই কেন? এত সুন্দর দৃশ্য, হ্যাঁ ভেরি গুড, চারিদিকে সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়ে গেছিলেন, ওই জন্য খাতার দিকে তাকাবার তার সময় ছিল না। ঠিক আছে, তাহলে এই 8টা কোশ্চেন আছে, আমাকে লিখে দেখো।